আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি গণিত নবম ও দশম শ্রেণী। গত 4টা ভিডিওতে প্রথম অধ্যায় নবম ও দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় 4টা ভিডিওতে কমপ্লিট করা হয়েছে এবং সেগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকে আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায় প্রথমত অনুশীলনীর অঙ্কের আগে যে অধ্যায়টার নাম সেট ও ফাংশন, এই সেট ও ফাংশন সম্পর্কে একটু সাধারণ ধারণা আগে অর্জন করতে হবে। অধ্যায় 2 সেট ও ফাংশন অধ্যায়ের নাম। আর এই সেট ও ফাংশন এর সংজ্ঞা বা সাধারণ সেন্স অর্জন করার আগে এই চিহ্নগুলো সম্পর্কে একটু পরিচিত হই। প্রথমত এই চিহ্নটার নাম ইজ টু বা অনুপাত বা সাজ দ্যাট বীজগণিতিক ভাষায়। আর এটা স্মলার দেন বা ছোট বা লেস দেন। আর এটা স্মলার ইকুয়াল বা ছোট বা সমান এবং স্মলার ইকুয়াল এর নাম। এই চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দেন বা বড়, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল অথবা বড় বা সমান। এই চিহ্নটার নাম হচ্ছে সদস্য বা মেম্বার, এটা হচ্ছে সদস্য না, এটা কেটে দেওয়া হয়েছে। এই কেটে দেওয়ার কারণে এটা সদস্য না। এই চিহ্নটার নাম সংযোগ, এটা ছেদ চিহ্ন বা ইন্টারসেকশন। আর সংযোগ বা ইউনিয়ন, এটা ফাঁকা সেট বা ইমটি বা অরি। এনে এই অনুশীলনী 2 এর অঙ্ক করতে যে এন অক্ষরটা আসবে, এই এন বলতে বোঝায় ন্যাচারাল বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল মানে প্রকৃতি বা প্রাকৃতিক। তো এই ন্যাচারাল বলতে বোঝাবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে অসীম পর্যন্ত। আর যেখানে আর থাকবে, আর বলতে বোঝাবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু সংখ্যা ব্যবহার করে থাকি সেগুলো সবই বাস্তব সংখ্যা। আর একটি সংখ্যা মাত্র আছে কাল্পনিক সংখ্যা, সেটা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় না, যেটা রুটের ভিতরে মাইনাস চিহ্ন সংবলিত কোনো সংখ্যা, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। আর জেড যদি থাকে সেটা বুঝতে হবে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এটা উপসেট, এটা হচ্ছে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। আর এই উপসেটের নিচেই একটা ইকুয়াল চিহ্ন থাকলে বুঝতে হবে সেটা শুধুমাত্র উপসেট, আর ইকুয়াল চিহ্ন না থাকলে প্রকৃত উপসেট। এই চিহ্নগুলো মোটামুটি মেমোরিতে স্থায়ীভাবে থাকতে হবে, আর এই চিহ্নগুলোর নামধাম মনে রাখতে হবে। তারপরে আমরা আসব সেটের সংজ্ঞা। বাস্তব চিন্তাজগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। যেমন ডিনার সেট, বিভিন্ন সংখ্যার সেট, বিভিন্ন অক্ষরের সেট। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সেট শব্দটা ব্যবহার করে থাকি, যেমন পোশাক পরিচ্ছেদের সেট, বইয়ের সেট ইত্যাদি। তো আর সেট আর ফাংশন বলতে কি বোঝায়? ফাংশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট কোনো ঘটনা। ফাংশনের বাংলা প্রতিশব্দ গাণিতিক ভাষায় ফাংশন হচ্ছে যেমন ওয়াই সমান যদি x+2 হয় বা হলে এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায়, এক্ষেত্রে এক্সকে ওয়াইয়ের ফাংশন বলা হয়। সেট তথ্যটা কি? সেট তথ্যটা এর সংজ্ঞাটাও মনে রাখতে হবে। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। তার সেটের ধারণা সেট তথ্য নামে পরিচিত। এটা সেট তথ্য, এর সংজ্ঞা সাধারণত মনে রাখলে ভালো হবে। সেট সাধারণত 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট এর তালিকা পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এবং উপাদানগুলো কমা ব্যবহার করে আলাদা করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়, তাকে সেটের তালিকা পদ্ধতি বলা হয়। যেমন এ সেটের উপাদানগুলো 1 2 3, এগুলো হচ্ছে এ সেটের উপাদান বা এই সেটটার নামে এ সেট। তো এই হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম ব্যবহার করা হয়, তাকে সেট গঠন পদ্ধতি বলা হয়। যেমন এ সেটের উপাদানটাকে শর্ত ব্যবহার করে কিভাবে গঠন করা হয়েছে দেখা যাক। এখানে x:x মানে x যেন x স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে কারা? 1 3 5 7 এভাবে অসীম পর্যন্ত বাড়তে থাকে স্বাভাবিক
বিজোড় সংখ্যা। এখানে নির্দিষ্ট করে কোনো পরিমাণ বলা হয় নাই, যার কারণে এটা একটা সেট গঠন পদ্ধতি অর্থাৎ শর্ত প্রয়োগ করা হয়েছে এখানে। স্বাভাবিক বিজোড় সংখ্যা এই শর্ত। আর বিভিন্ন সেট সম্পর্কে সাধারণ ধারণাগুলো আরও অনেকগুলো সেট আছে, যেগুলো সসীম সেট, অসীম সেট। সসীম সেট কারা? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলা হয়। যেমন এ সেটের উপাদান 1 2 3 থেকে ডট ডট করতে 20 পর্যন্ত, এগুলো গণনা করা সম্ভব, যার কারণে এটা সসীম সেট। আর সসীম সেটকে সেট গঠন পদ্ধতিতে লিখলে এইভাবে লেখা হয় যে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা। আর এই শর্তটা কি? শর্তটা হচ্ছে 5 এক্সের মানটা হবে 5-এর থেকে বড় আর 20-এর থেকে ছোট, অর্থাৎ 5 স্মলার দেন এক্স স্মলার দেন 20, মানে হচ্ছে এক্সের মানটা হবে 5 থেকে বড় আর 20 থেকে ছোট। 5 থেকে বড় 20 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কারা? 6 7 8 9 10 11 12 করতে 19 পর্যন্ত, এগুলো হচ্ছে অর্থাৎ 6 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে এই এক্সের সাধারণত মান হিসেবে ধরা হয়, অর্থাৎ এ সেটের উপাদানগুলো ধরা হয়। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। অসীম সেট। অসীম সেট বলতে কারা? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলা হয়। যেমন তালিকা পদ্ধতি 1 2 3 করতে করতে অসীম পর্যন্ত যখন যাবে তখন সেটা হচ্ছে অসীম সেট। আর সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে এক্স ইস্টু এক্স সকল পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা তো অসীম পর্যন্ত, যার কোনো শেষ নেই, সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি, একটা শর্ত প্রয়োগ করা হয়েছে যে এগুলো পূর্ণ সংখ্যা, যার কারণে এটা একটা সেট গঠন পদ্ধতি অসীম সেটের। তো অসীম সেট গেল। তারপর ফাঁকা সেট। যে সেটের যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই, অর্থাৎ তাকে ফাঁকা সেট বলা হয়, অর্থাৎ উপাদান সংখ্যা থাকবে না। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? অরি চিহ্ন দ্বারা। ফাঁকা চিহ্ন, এই যে এই চিহ্নটা অরি। আর এভাবেও প্রকাশ করা হয় ফাঁকা সেটকে, সেকেন্ড ব্র্যাকেট দুই পাশে দুইটা, মাঝখানে কিছুই থাকবে না, সেটা ফাঁকা সেট। মাঝখানে শূন্যও দেওয়া যাবে না, শূন্য দিলেও সেটা ফাঁকা সেট হবে না। আর সেট গঠন পদ্ধতিতে ফাঁকা সেট কীভাবে প্রকাশ করা হয়? ফাঁকা সেট এইভাবে প্রকাশ করা হয়, যেমন এক্স সদস্য এন, অর্থাৎ এনের মান স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 5 6 7 এভাবে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। আর এক্স হবে মৌলিক সংখ্যা, এক্সের মান হবে মৌলিক সংখ্যা। শর্ত, এখানে একটা শর্ত ন্যাচারাল সংখ্যা হতে হবে, এখানে একটা শর্ত মৌলিক সংখ্যা হতে হবে, আবার এখানে আরেকটা শর্ত দেওয়া হয়েছে যে এক্সের মান হবে 7 থেকে বড় 11 থেকে ছোটো, অর্থাৎ 7 থেকে বড় 11 থেকে ছোটো, মাঝখানে কোনো মৌলিক স্বাভাবিক সংখ্যা নাই, যার কারণে এটা একটা ফাঁকা সেট। ফাঁকা সেটের সেট গঠন পদ্ধতি। ভেন চিত্র। ভেন চিত্রটা কি? এখানে ভেন চিত্রটা হচ্ছে সেটের উপাদানসমূহ যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ জন ভেনের চিত্র অনুসারে। জন ভেন এটা একজন গণিতবিদ, এই গণিতবিদের নাম হচ্ছে জন ভেন, তার নাম অনুসারে এই চিত্রের নাম হচ্ছে ভেন চিত্র রাখা হয়েছে। ভেন চিত্রে এই চিত্রের মাধ্যমে প্রকাশ করে তাকে ভেন চিত্র ধরা হয় সাধারণত। এখানে ভেন চিত্রের 3টা সেট আছে, এ সেট, বি সেট আর সি সেট। এ সেটের উপাদান এ বৃত্তের মধ্যে উপাদানগুলো আছে, আর বি সেটের উপাদান বি বৃত্তের মধ্যে আছে, সি সেটের উপাদান সি বৃত্তের মধ্যে অবস্থান করছে। এই এ বি সি সেটের 3টা সেটের উপাদানগুলো এভাবে প্রকাশ করেছে, এটা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ। তো 5 নম্বর উপসেট। উপসেট কি? কোনো সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। যেমন এ সমান 1 2 3, এ সেটের উপাদান হচ্ছে 1 2, আর 1 2 থেকে উপসেট তৈরি হবে কয়টা? 4টা। যেমন 1 2 একটা উপসেট তৈরি হয়েছে, 1 একটা উপসেট, 2 একটা উপসেট, ফাঁকা একটা উপসেট। তো এই 1 2 এইটা হচ্ছে উপসেট। কার উপসেট? এই এ সেটের উপসেট। 1 এ সেটের উপসেট, বি এ, এই দুইটা হচ্ছে এ সেটের উপসেট। এগুলো সবই উপসেট। উপসেট বলতে এটাই বোঝানো হয় সাধারণত। আর বি এখানে বি ইকুয়াল টু যদি হচ্ছে 1 2 3 হয় থেকে উপসেট তৈরি হবে কতগুলা? মনে রাখতে হবে যে মুখস্থ একটা 2 এর পাওয়ারে কি বসবে? ওই সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা? 1 2 3, 3 উপাদান সংখ্যা 3টা, তাই এই মুখস্থ 2 এর পাওয়ারে 3 বসাইতে হবে, মান আসবে 8। অর্থাৎ এই 1 2 3 উপাদানগুলো দিয়ে 8টা উপসেট তৈরি করতে হবে, তৈরি করা যায়, তাই 8টা উপসেট তৈরি করা হয়েছে। আর এই 8টার প্রত্যেকটাই এই বি সেটের উপসেট। তো আর উপসেটকে কিভাবে লেখা হয়? এই যে এ উপসেট বি, এই চিহ্ন দ্বারা উপসেট লেখা হয়। আর প্রকৃত উপসেট কারা? প্রকৃত উপসেট হচ্ছে কোনো সেট থেকে গঠিত উপসেটগুলোর মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, সেই সেটগুলোকে প্রকৃত উপসেট বলা হয়। প্রকৃত উপসেট যেমন হচ্ছে 1 2 3 যদি একটা সেট হয়, বি সেট যদি হয়, তাহলে এ সমান যদি হচ্ছে 1 আর 2 হয়, এখানে এ সেটটি হবে বি সেটের প্রকৃত উপসেট। অর্থাৎ ওই বি সেটের যতগুলো উপাদান থাকবে তার চাইতে কম সংখ্যক উপাদান নিয়ে যদি কোনো সেট তৈরি হয় তবে সেটা প্রকৃত উপসেট হয়। আর প্রকৃত উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এ উপসেট বি, প্রকৃত উপসেট বি, অর্থাৎ এটা বি এর প্রকৃত উপসেট।
সেটের সমতা, যে সব সেটের উপাদান সংখ্যা একই তাদেরকে সমান বা সমতা সেট বলা হয়। যেমন এ সমান যদি ABC হয় এবং এ সমান যদি BA, AC, A ইত্যাদি এরকমভাবে উপাদানগুলো লেখা হয়, অর্থাৎ এখানে একই উপাদান পুনরাবৃত্তি করা হয়েছে এবং কোনো ক্রম করা হয়নি। এই সেটের ক্রম বদলালে বা উপাদান পুনরাবৃত্তি হলে সেটের কোনো পরিবর্তন হয় না। তো সেই ক্ষেত্রে এই এ সেট এবং এই এ সেট এই দুইটাই সমান সেট। এখানে এ অক্ষরটা দিলে যে কোনো অক্ষর দিলেই হবে, এখানে এ দেওয়াটা না ঠিক হয়নি, বি দিলে ভালো হতো, অন্য যে কোনো একটা অক্ষর দিয়ে আরেকটা সেট প্রকাশ করলে বোঝা যাইত যে এই সেট আর এই সেট সমান। অর্থাৎ এখানে উপাদান ABC, এখানেও উপাদান ABC, কিন্তু এখানে হযবরলভাবে আছে, এখানে একই উপাদান দুইবার আছে, পুনরাবৃত্তি আছে, তাই পুনরাবৃত্তি থাকলে বা উল্টাপাল্টা থাকলে এখানে সেটের কোনো পরিবর্তন হবে না। তারপরে 8 নম্বর সেটের অন্তর। সেটের অন্তর বলতে কি বোঝায়? প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদান বাদ দিলে যে সেট থাকে তাকে সেটের অন্তর বলা হয়। যেমন বি সেট সমান যদি বি সেটের উপাদান যদি 1 2 3 হয়, এ সেটের উপাদান যদি 1 2 হয়, তাহলে বি সেটের বি বাদ এ, বি মাইনাস এ, এখানে ডাইরেক্টলি মাইনাস না, এটা বাদ হিসেবে ব্যবহার করা হয়, অথবা বি বাদ এ, এই চিহ্ন দ্বারা এই সেটের অন্তর প্রকাশ করা হয়। তো এখন বাদ দিলে কি থাকে? বি সেটের উপাদান থেকে এ সেটের উপাদান বাদ দিলে থাকে শুধুমাত্র 3, সেটের উপাদান 3 থাকে, এটাই অন্তঃছেদের কাজ। 9 হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট বলতে কারা? কোনো সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। যেমন বি সমান যদি 1 2 3 হয় আর এ সমান যদি 1 2 হয়, এখানে এ সেট বি সেটের উপসেট। তাহলে এখানে এ সেটের সাপেক্ষে বি সেটকে সার্বিক সেট বলা হয় বা ধরা হয়। সাধারণত সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীক দ্বারাও প্রকাশ করা যায়। পূরক সেট। পূরক সেট কি? পূরক বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সেট হচ্ছে সার্বিক সেটের উপাদান থেকে কোনো সেটের উপাদান বাদ দিলে যা থাকে তাকে ওই সেটের পূরক সেট বলা হয়। যেমন এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ পূরক দ্বারা লেখা হয়, আর এ পূরক ইকুয়াল টু সার্বিক সেট বাদ এ, যার উপর পূরক থাকবে সেটা সার্বিক সেট থেকে বাদ যাবে, এটাই হচ্ছে পূরক সেটের কাজ। আর সংযোগ সেট। সংযোগ 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেট, সংযোগ চিহ্নটি হচ্ছে এটা সংযোগ চিহ্ন। যেমন এ সমান যদি 1 2 হয়, বি সমান যদি 1 2 3 সেটের উপাদান যদি হয়, তাহলে কি হয়? এ সংযোগ বি, মানে সংযোগ সেট তৈরি করলে কিভাবে হবে? এটা যেমন হচ্ছে এ সেটের উপাদান বসাইলাম, সংযোগ চিহ্ন দিলাম, বি সেটের উপাদান বসাইলাম, তারপরে সংযোগ সেটের কাজ হচ্ছে সবগুলো উপাদান নিতে হবে, একই উপাদান একের অধিকবার নেওয়া যাবে না, শুধুমাত্র সবগুলো উপাদান একবার করে নিলেই অ্যান্সার, সংযোগ সেটের অ্যান্সার হয়ে যাবে। তারপরে সংযোগ সেটকে সেট গঠন পদ্ধতিতে এভাবে লেখা হয়, যেমন এ সংযোগ সেট বিকে সেট গঠন পদ্ধতিতে লিখলে হবে হচ্ছে এরকম, এক্স যেন এক্স সদস্য এ অথবা এক্স সদস্য বি। এই শুধুমাত্র অথবাটা মনে রাখতে হবে সংযোগ সেটের ক্ষেত্রে, আর সেট সেটের ক্ষেত্রে এবং বসবে শুধুমাত্র এখানে। এই সেটের 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত। সাধারণ উপাদান কারা? মানে দুইটা সেটের মধ্যে যেসব উপাদান থাকে তাদেরকে সাধারণ উপাদান বা কমন উপাদান বলা হয়। সেই কমন উপাদান নিয়ে যে সেট তৈরি হয় সেটা সেটের কাজ হয়। যেমন এ সমান 1 2 আর বি সমান 1 2 3 যদি হয়, তাহলে সেটের কাজ হবে এ সেট বি, মানে কি এ সেটের উপাদান দিলাম, সি সেটের দিলাম, বি সেটের উপাদান দেওয়া হলো। তারপরে সেটের কাজ হচ্ছে কমন, অর্থাৎ এই সেটের উপাদান আর এই সেটের উপাদান একই উপাদান দুইটা সেটের মধ্যেই কারা আছে? 1 আর 2 দুইটা সেটের মধ্যে একই উপাদান 1 আর 2 আছে, যার কারণে 1 আর 2 অ্যান্সার, সেটের অ্যান্সার। তারপরে সেটকে সেট গঠন পদ্ধতিতে এভাবে লেখা হয় যে এ সেট বি কে সেট গঠন পদ্ধতিতে লিখলে হয় হচ্ছে এরকম, এক্স যেন এক্স সদস্য এ এবং এক্স সদস্য বি, শুধু সংযোগের ক্ষেত্রে অথবা, এবং সেটের ক্ষেত্রে এবং বসে। নিশ্ছেদ সেট। দুইটি সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কমন উপাদান না থাকে, তবে সেট দুইটিকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। যেমন হচ্ছে উদাহরণ এখানে না দিলেও চলবে, কমন উপাদান না থাকলেই নিশ্ছেদ সেট। আর শক্তি সেট, কোনো সেটের সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হয়, সকল উপসেট নিয়ে গঠিত হতে হবে শক্তি সেট, তাকে ওই সেটের শক্তি সেট বলা হয়। যেমন শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এ এর পাওয়ার মানে শক্তি বা ক্ষমতা,
যেমন এ সমান যদি 1 2 5 হয় তাহলে পি এ সমান কত হবে? এখানে ওই সিস্টেমেই মনে রাখতে হবে যে মুখস্থ একটি 2, মুখস্থ 2 এর পাওয়ারে কত বসাবো? উপাদান সংখ্যা বসাবো। এ সেটের উপাদান সংখ্যা কত? 3টা। অর্থাৎ মুখস্থ 2 এর পাওয়ারে 3 বসাইলে কত হয়? 2 এর পাওয়ারে 3 থাকলে সেটার মান আসে 8। অর্থাৎ এই 1 2 5 এই সেট দিয়ে আমরা উপসেট তৈরি করব 8টা, করতেই হবে। তাহলে গায়ে শক্তি সেটে পরিণত করা হবে। তো 1 2 5 দিয়ে 8টা সেট উপসেট তৈরি করার সিস্টেমটা কেমন? যেমন হচ্ছে 1 2 5 দিয়ে একটা সেট উপসেট তৈরি করা হলো, একটা উপসেট। তারপরে 1 আর 2 নেওয়া হলো একটা সেট। তারপর 1 আর 5 একটা সেট। তারপর হচ্ছে 2 5 একটা সেট, 1 আলাদা 2 আলাদা এবং 5 আলাদা একটা সেট, এবং লাস্টে ফাঁকা সেট দিয়ে 8টা সেট ও 8টা উপসেট তৈরি করা হলো। অর্থাৎ ধারাবাহিকভাবে প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা তৃতীয়টা, এইভাবে। কিন্তু পরেরটা আগে, আগেরটা পরে লিখে সেট তৈরি করা যাবে না। এখানে পি অফ এ শক্তি সেটের উপাদান সংখ্যা 8টি। তো ক্রোমোজোরটা কি? একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলে। যেমন এক্স কমা ওয়াই একটা ক্রোমোজোর, এ কমা বি একটি ক্রোমোজোর, এরা দুইটি ক্রোমোজোর। তো আর ক্রোমোজোর দুটি সমান যদি সমান হয়, অর্থাৎ এই ক্রোমোজোর সমান এই ক্রোমোজোর যদি কখনো হয়, তখন বুঝতে হবে যে এই ক্রোমোজোরের প্রথম উপাদান ইকুয়াল টু এই ক্রোমোজোরের প্রথম উপাদান, আর এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান ইকুয়াল টু এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান হবে, সমান হবে। তো এই হচ্ছে ক্রোমোজোরের ব্যাপার। আর পরে আছে কার্তেশীয় গুণজ বা করস চিহ্ন নামে পরিচিত। এই যে গুণ চিহ্নটাকেই কার্তেশীয় গুণজ বা করস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দুইটি ক্রোমোজোরের সেট দিয়ে, দুইটি ক্রোমোজোরের সেট, এই যে এখানে যেমন দুইটা ক্রোমোজোর, এরকম দুইটি ক্রোমোজোরের সেট দিয়ে হচ্ছে কার্তেশীয় দিয়ে যে উপসেট তৈরি করা হয় তাদেরকে কার্তেশীয় গুণজ সেট বলা হয়। কিভাবে তৈরি করা হয় দেখি। এ সমান যদি এক্স ওয়াই হয় আর বি সমান যদি এ বি হয় সেটের উপাদান, তাহলে কার্তেশীয় গুণজ সেট কীভাবে তৈরি করতে হয়? এখানে এ করস বি ইকুয়াল টু সেটের উপাদান করস এ বি সেটের উপাদান দেওয়া হলো। তারপরে এই করস বা কার্তেশীয় গুণজ দিয়ে কিভাবে আমরা সেট মানে কার্তেশীয় গুণজ সেট তৈরি করব। যেমন এখানে এক্স কমা এ একটি ক্রোমোজোর, এক্স কমা বি একটি ক্রোমোজোর, ওয়াই কমা এ একটি ক্রোমোজোর, ওয়াই কমা বি একটি ক্রোমোজোর। এইভাবেই কার্তেশীয় গুণজের ক্রোমোজোর তৈরি করা হয়। আর কার্তেশীয় গুণজের উপসেটগুলো তৈরি করতে গেলে মনে রাখতে হবে একটা বিশেষ বৈশিষ্ট্য, যে ভিতরের সবগুলোকেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, আর প্রথমে একটা এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। কার্তেশীয় গুণজের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ কার্তেশীয় গুণজ সেটের এ করস বি সেটকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে লেখা হয়? সেট গঠন পদ্ধতিতে লিখলে আমরা এভাবে লিখব, অর্থাৎ ওই সেটের অনুরূপ একদম হুবহু সেট যেভাবে লেখা হয় ঠিক সেইভাবেই কার্তেশীয় গুণজের সেট গঠন পদ্ধতিটাও এইভাবেই লেখা হয়। যেমন এক্স কমা ওয়াই ক্রোমোজোর থাকবে প্রথমে, তারপর যেন এক্স সদস্য এ এবং ওয়াই সদস্য বি। এটাই হচ্ছে কার্তেশীয় গুণজের সেট গঠন পদ্ধতিতে যদি লিখতে বলা হয় তাহলে এইভাবে লিখতে হবে। তারপরে এখানে আমরা অনুশীলনের অঙ্ক শুরু করব, কিন্তু আজকে আর অনুশীলনের অঙ্ক করতে যাব না। আজকে এ পর্যন্তই, অর্থাৎ অনুশীলনের আগে যতগুলো বোঝার ব্যাপার ছিল সেগুলো বুঝিয়ে দেওয়া হলো। আর এগুলো বুঝলে ভালো মতো করে বুঝলে অনুশীলনের অঙ্ক করতে খুবই সহজ হয়ে যাবে, এবং অঙ্ক বিষয়ে আর কোনো কষ্ট থাকবে না। অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা অঙ্ক দেখলে যাদের মাথা ঘোরায়। এই অবস্থা থেকে মুক্তি পাইতে হলে অনুশীলনের আগে যে জিনিসগুলো আমি বুঝাই দিলাম, এই জিনিসগুলো ভালোভাবে ঠোঁটস্থ বা ব্রেনস্থ করতে পারলে অনুশীলনের অঙ্ক একেবারে সহজ হয়ে যাবে, একদম নিজের মতো করে তৈরি করা যাবে, সমাধান করা যাবে। আর আমি সবশেষে বলছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে 2.1 নিয়ে, অর্থাৎ অনুশীলনী 2.1-এর অনুশীলনের অঙ্ক নিয়ে আগামী ভিডিওতে আবার উপস্থিত হব। আর সবশেষে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।